প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জীবন বিজ্ঞান পড়াই না, আমি পড়াই জীবনের বিজ্ঞান। আজকের আলোচ্য বিষয় বংশগতি, হেরিডিটি। বংশগতি প্রকৃত অর্থেই জীবনের বিজ্ঞান। দেখো, আমাদের সংসারে শিশু ভূমিষ্ঠ হলে প্রথমেই তুলনা শুরু হয়ে যায়। বেশি কার মতো দেখতে হয়েছে, বাবা না মা? তাহলে বাবা ও মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানে বর্তায়, এরই নাম বংশগতি। তাহলে যে পদ্ধতিতে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তানে জননের মাধ্যমে সঞ্চারিত হয়, তাকেই বলে বংশগতি। কিন্তু এটা কিভাবে হয়? দেখো, তোমরা জানো যে একটি পুং গ্যামেট যেটি পিতৃদেহ থেকে আসে, একটি স্ত্রী গ্যামেট যেটি মাতৃদেহ থেকে আসে, এদের মিলনে তৈরি হয় জাইগোট। এই জাইগোটে ওই পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের অর্থাৎ পিতৃদেহ এবং মাতৃদেহের ক্রোমোজোম একত্রিত হয় এবং তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে জাইগোট তৈরি করে। এই জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে ভ্রূণ এবং তা থেকে একটি অপত্য বা সন্তানের জন্ম দেয়। সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু জাইগোট থেকে সন্তান বা অপত্য তৈরি হলো, অর্থাৎ এই জাইগোটের ক্রোমোজোমগুলি, বা আরও ভালোভাবে বললে যে বাবা মায়ের ক্রোমোজোমগুলি সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে নিয়ন্ত্রণ করে ও তার বহিঃপ্রকাশ ঘটায়। এই জন্যই একটি ফ্যামিলিতে সদস্যদের মধ্যে বিভিন্ন মিল দেখা যায়। মুখের গঠন, দাঁতের গঠন, চুলের গঠন, তার ভ্রুর গঠন ইত্যাদি। তাহলে এই যে সঞ্চারণ, এই সঞ্চারণ সম্পর্কে কিভাবে উত্তরাধিকার হিসেবে সঞ্চারণ হয়, এই সম্পর্কে প্রথম বিজ্ঞানসম্মতভাবে যে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি হলেন অস্ট্রিয়াবাসী একজন যাজক, তার নাম গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। দেখো, মেন্ডেল কোনো বিজ্ঞানী ছিলেন না। তার সময়ে ক্রোমোজোম ও জিন আবিষ্কার হয়নি। তা সত্ত্বেও, এরকম কোনো ধারণা না থাকা সত্ত্বেও এই যুগান্তকারী আবিষ্কার সত্যিই বিস্ময়কর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মেন্ডেল তার জীবদ্দশায় তার আবিষ্কারের জন্য কোনো সম্মান পাননি। মেন্ডেলের মৃত্যুর পর যখন তার আবিষ্কার পুনরাবিষ্কৃত হলো, তখন দেখা গেল মেন্ডেল জেনেটিক্স বা বংশগতিবিদ্যার মূল বা মৌলিক নীতি আবিষ্কার করে গেছেন। তখন তাকে বলা হলো বংশগতিবিদ্যার জনক, ফাদার অফ জেনেটিক্স। তার বংশগতিবিদ্যা কি না, জীববিজ্ঞানের যে শাখায় জিন, তার গঠন, তার উত্তরাধিকার, সঞ্চারণ ইত্যাদি নিয়ে আলোচনা হয়, তাকেই বলে বংশগতিবিদ্যা। এবার দেখো, একটা টার্ম আছে যে লাইক বিগেটস লাইক। লাইক বিগেটস লাইক এর অর্থ হলো যে সন্তান বাবা মার মতনই দেখতে হয়। তাহলে সন্তান বাবা মার মতন দেখতে হয় বলি একটা আম গাছ থেকে আম গাছে, কুকুর থেকে কুকুর, মানুষ থেকে মানুষেরই জন্ম হয়। কিন্তু পিতামাতা থেকে যে সন্তান উৎপন্ন হয়, সেই সন্তান কখনো হুবহু পিতামাতার মতো দেখতে হয় না। বা শুধু তাই নয়, একই বাবা মায়ের দুজন সন্তান কখনো হুবহু এক হয় না। এর কারণ কি? এর কারণ এই যে পার্থক্য, তোমরা অলরেডি জেনেছো। তার কারণ হলো প্রকরণ বা ভেরিয়েশন। তাহলে এই যে প্রকরণের কারণে এই যে পার্থক্য, তাহলে সেই প্রকরণের কারণগুলো কি কি?
সে প্রকরণের কারণ হলো এক ক্রসিং ওভার। এটি তোমরা ইতিমধ্যেই পড়ে এসেছো যে মিওসিসে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার, জিনের সজ্জারীতির পরিবর্তন, তার ফলস্বরূপ নতুন চারিত্রিক বৈশিষ্ট্য। আর কি পরিব্যক্তি বা মিউটেশন। পরিব্যক্তি বা মিউটেশন। তাহলে মিউটেশন বা পরিব্যক্তি কি না, জীবের জার্ম প্লাজমে অর্থাৎ গ্যামেটের প্রোটোপ্লাজমে হঠাৎ ঘটে যাওয়া স্থায়ী পরিবর্তন, যার ফলে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আসে, তাকে বলে পরিব্যক্তি। এই পরিব্যক্তির ফলে ধরো একটা জীবের যে ক্রোমোজোম, তার গঠনে, সংখ্যায়, জিনের ইত্যাদির পরিবর্তন ঘটে, ফলে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এছাড়া তোমরা যে জেনেছ মিওসিসে ক্রোমোজোমের যথেচ্ছ সজ্জা, ক্রোমোজোমের যথেচ্ছ সজ্জা, সেটা কি না মিওসিসের সময় যে মেটাফেজ ওয়ানে কি দেখেছো যে 1 নাম্বার ক্রোমোজোম, এই যে নিরক্ষীয় তল বিষুব অঞ্চল, তার একদিকে আর 1 নাম্বার অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোমটি অপর দিকে সজ্জিত হয়। এই যে এই যে সমসমস্ত ক্রোমোজোম, তার একটি পিতৃদেহে একটি মাতৃদেহে, কিন্তু এই সমস্ত ক্রোমোজোমগুলো অর্থাৎ 1, 2, 3 এই যে এমনি করে জিনগুলো ক্রোমোজোমগুলো যারা বসবে, সব একদিকে পিতৃ ক্রোমোজোম একদিকে মাতৃ ক্রোমোজোম এভাবে বসতে পারে না। এগুলো যথেচ্ছভাবে, অর্থাৎ একটা হয়তো পিতৃদেহের ক্রোমোজোম, 2টা হয়তো মাতৃদেহের ক্রোমোজোম, এর ফলেও নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এইভাবে মিওসিসের ফলে যে গ্যামেট উৎপন্ন হয়, সেই গ্যামেটের যে কোন গ্যামেটকে নিষিক্ত করবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। একে বলে গ্যামেটের যথেচ্ছ নিষেধ। এর ফলেও নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এবার দেখো, আমরা বলি যে ক্রোমোজোম বংশ গতির ধারক, বা আরো ভালোভাবে বললে ক্রোমোজোম অবস্থিত জিন বংশগতির ধারক। কিন্তু বিবর্তনের ধারায় যখন প্রথম যে জীবরা এসেছিল, তার কিন্তু হ্যাপ্লয়েড ছিল, অর্থাৎ একটি কোষে 1 প্রস্থ করে ক্রোমোজোম ছিল। তাহলে 1 প্রস্থ করে ক্রোমোজোম মানে সব ক্রোমোজোম যদি একটি করে হয়, তাহলে একটি ক্রোমোজোমের বৈশিষ্ট্য নির্ধারণকারী যে জিন, সেটা একটিই থাকবে। তা একটা ক্রোমোজোমে অনেক জিন থাকবে, কিন্তু এই জায়গায় যে একটা জিন যে একটা বৈশিষ্ট্য নির্ধারণ করবে, সেটা একটি। বিবর্তনের ধারায় এক সময় ডিপ্লয়েড জীব এলো। তাহলে ডিপ্লয়েড জীব এলে কি হলো না, যেখানে একটি করে ক্রোমোজোম ছিল তারই পেয়ার তৈরি হলো, 1, 1, 2, 2 এইভাবে। তাহলে এদের আমরা বলেছি হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম। তারা আকৃতিতে প্রকৃতিতে এক। তা যদি হয়, তাহলে এই যে আদি যে ক্রোমোজোমে যে জিনটি ছিল, তাহলে সেই জিনেরই একই রকমভাবে আরেকটি জিন তার সমসংস্থ ক্রোমোজোমের আবির্ভূত হলো। এটা কিভাবে না, মিউটেশন, পরিব্যক্তির মাধ্যমে। এইভাবে ওই ডিপ্লয়েড কোষে একটি চরিত্রের জন্য 1 জোড়া জিনের আবির্ভাব ঘটলো। এইভাবেই আমাদের মানুষের ক্ষেত্রেও এই চরিত্র নির্ধারণকারী 1 জোড়া করে জিন রয়েছে। যেমন চোখের বর্ণ, তার 1 জোড়া জিন যে কোনো বৈশিষ্ট্য নির্ধারণ করে, বাদামি এবং নীল। একইভাবে ভুরুর গঠন পুরু এবং পাতলা, কানের লতির গঠন মুক্ত বা যুক্ত, জিভের যে বৈশিষ্ট্য, অনেকে জিভটাকে ভাঁজ করতে পারে, একে বলে টাং রোলিং, আবার নন টাং রোলিং। তাহলে এই যে বিপরীত বৈশিষ্ট্য এমনি করে প্রত্যেক জায়গায় 1 প্রস্থ করে অর্থাৎ 1 জোড়া করে জিন এলো। তাহলে এই যে 1 জোড়া জিন, তার একটি জিন হলো আদি জিন বা স্বাভাবিক জিন, এবং তার থেকে যে জিনটি তৈরি হলো পরিব্যক্তি বা মিউটেশনের মাধ্যমে, তাকে বলা হলো নূতন জিন বা পরিব্যক্ত জিন। নূতন জিন বা পরিব্যক্ত জিন।
তাহলে এইভাবে যে নূতন জিন বা পরিব্যক্ত জিন তৈরি হলো, তারা কি চরিত্র নির্ধারণে অংশ নিল। আচ্ছা, এবার দেখো, এবার আমরা ওই বংশগতি সম্পর্কিত কয়েকটি যে পরিভাষা সেগুলো নিয়ে আলোচনা করে পরবর্তী পর্যায়ে যাব। তাহলে নাম্বার 1, ধরো চরিত্র, ক্যারেক্টার। 2, বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বা ট্রেট। তাহলে চরিত্র বা ক্যারেক্টার অর্থাৎ একটি উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য। উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য অর্থাৎ যে বৈশিষ্ট্যটা উত্তরাধিকারযোগ্যে বয়ে যায় তাই চরিত্র। তাহলে বৈশিষ্ট্যটা কি না, কোনো জীবের ফিনোটাইপে মানে বহিরাকৃতিতে চরিত্রটি যে রূপে প্রকাশিত হবে সেটা হলো বৈশিষ্ট্য। দেখো, যে কোনো চরিত্রেরই সাধারণভাবে দুটো করে বিপরীত বৈশিষ্ট্য থাকে। এই দুটো করে বিপরীত বৈশিষ্ট্য, যেমন আমরা একটু আগে যেগুলো বললাম যে চোখের বর্ণ বাদামি এবং নীল, তেমনি কানের লতি গঠন যেটা হচ্ছে মুক্ত বা যুক্ত। তাহলে এই যে বিপরীত বৈশিষ্ট্যগুলো, তাহলে তোমরা জেনে এলে একটি আদি এবং একটি মিউটেশনের ফলে তৈরি বা পরিব্যক্তির ফলে তৈরি। তাহলে এই বৈশিষ্ট্য, তাহলে উদাহরণস্বরূপ আমরা ধরি, ধরো মেন্ডেল যে মটর গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, তাহলে সেই মটর গাছে ধরো কাণ্ডের উচ্চতা বা দৈর্ঘ্য এটা হলো চরিত্র। কিন্তু এই উচ্চতা চরিত্রটা যে বয়ে যাবে কি রূপে, সেই উচ্চতা চরিত্রের দুটো বিপরীত বৈশিষ্ট্য হলো লম্বা ও বেঁটে। তাহলে ওই মটর গাছটা লম্বা রূপে প্রকাশিত হবে বা বেঁটে রূপে প্রকাশিত হবে, এগুলো হলো বৈশিষ্ট্য। তবে একটা জিনিস এখানে জানতে হবে, আমরা বলেছি প্রায় সব চরিত্রেরই দুটো করে বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই বিপরীত বৈশিষ্ট্যটা তৈরি হয়েছে একটি আদি জিন এবং একটি পরিব্যক্ত জিন রূপে। কিন্তু যদি একটি জিনের একের বেশিবার যদি পরিব্যক্তি ঘটে, তাহলে 2-এর বেশি জিন তৈরি হবে। তাহলে 2-এর বেশি জিন যদি তৈরি হয়, তাহলে ওই একাধিক জিনগুলি কি চরিত্র নিয়ন্ত্রণ করবে। যেমন ধরো আমাদের মানুষের এবিও ব্লাড গ্রুপ, এই এবিও ব্লাড গ্রুপটা 3টে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আই, এটা হলো আদি জিন, আই এ এবং আই বি। তার মানে এখানে দুবার মিউটেশন হয়েছে, তার ফলে একবার আই এ এসছে, একবার আই বি এসছে। কিন্তু এই পপুলেশনে 2-এর বেশি জিন থাকলেও একজন ব্যক্তির শরীরে একটি সময়ে কেবলমাত্র 2টি জিনই থাকবে এবং এই 2টি জিনই তার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ বা চরিত্র নিয়ন্ত্রণ করবে। যেমন ধরো আই আর আই এইভাবে থাকতে পারে, ধরো আই এ এইভাবে থাকতে পারে, এটা এ হয় এটা ও হয় এইভাবে। তাহলে তার কারণ কি না, যেখানে জিনগুলো রয়েছে তারা তো সমসংস্থ ক্রোমোজোমে, সেই সমসংস্থ ক্রোমোজোমের সংখ্যা তো 2টো, সুতরাং 2-এর বেশি থাকার কোনো সুবিধা নেই। নাম্বার 3, লোকাস। লোকাস লোকাস কি, একটি নির্দিষ্ট ক্রোমোজোমের যে নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট জিন অবস্থান করে, ওই অবস্থান বিন্দুকে ওই জিনের লোকাস বলে। এটা ঠিক বোঝার জন্য তোমাদের একটা কথা বলি, তাহলে বুঝতে পারবে। মনে করো তোমার স্কুলে তুমি লো বেঞ্চে বসে থাকো, সেই লো বেঞ্চে যে মনে করো লো বেঞ্চটা ক্রোমোজোম আর তোমরা এক একটা জিন, তাহলে তুমি যে জায়গাটা বসে আছো ওই জায়গাটা তোমার লোকাস। তাহলে এখানে একটা নির্দিষ্ট ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট জিন অবস্থান করছে, ওই অবস্থান বিন্দুকে ওই জিনের লোকাস। কিন্তু এই লোকাস পরিবর্তনশীল নয়, অপরিবর্তনীয়, অর্থাৎ সেটি একই জায়গায় অবস্থান করে। নেক্সট, অ্যালিল। অ্যালিল কি, দেখো একজোড়া সমসংস্থ ক্রোমোজোমে যদি এই ক্রোমোজোমের
এই জায়গায় অর্থাৎ লোকাস থাকে, তাহলে তার কাউন্টার পার্ট অর্থাৎ তার যে পেয়ার সেই একই জায়গায় লোকাস থাকতে বাধ্য। তাহলে সেখানে ওই একই জিন থাকতে বাধ্য। সেই জিনটা বিপরীত বৈশিষ্ট্যবাহী, অবশ্য বৈশিষ্ট্যবাহীও হয়। তাহলে আমরা বললাম যে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিনদ্বয়কে পরস্পরের অ্যালিল বলে। কিন্তু অ্যালিল হলো প্রকৃতপক্ষে একটি জিনের ভিন্ন রূপ, অর্থাৎ একটি জিন নানা রূপে থাকতে পারে। এই যে রূপে থাকে সেটাকে আমরা অ্যালিল বলি। যেমন উচ্চতা, এই চরিত্রের যে মটর গাছের ক্ষেত্রে উচ্চতা চরিত্রের দুটি ভিন্ন রূপ হলো লম্বা এবং বেটে, তাহলে লম্বা বেটে হলো অ্যালিল। তাহলে কিন্তু যদি একজোড়া সমসংস্থ ক্রোমোজোমে যে জিন দুটো যদি একই থাকে, একই বৈশিষ্ট্যবাহী, তাহলে আমরা তাকে কি বলবো, সমবৈশিষ্ট্যবাহী অর্থাৎ হোমোজাইগাস অ্যালিল। আর কিন্তু যদি বিপরীত হয় তাহলে হেটেরোজাইগাস অ্যালিল। তাহলে অ্যালিল এবং জিনের পার্থক্য কোথায়? তাহলে পার্থক্য কি নেই? নিশ্চয়ই পার্থক্য রয়েছে। সেটা কি? একটা জিন হলো একটি ডিএনএর একটা কার্যক্ষম অংশ, ডিএনএর একটা কার্যক্ষম অংশ, তোমরা পড়েছো আগে, যেটি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংকেত দেয়। অ্যালিল কি না, ওই জিনটি যে রূপে প্রকাশিত হয় অর্থাৎ প্রকাশযোগ্য রূপ, তাকে আমরা বলবো অ্যালিল। এরপরে এসো তাহলে 4 অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিলোমর্ফ। এরপরে এসো হোমোজাইগাস বা বিশুদ্ধ এবং হেটারোজাইগাস, হোমোজাইগাস বা পিওর বা বিশুদ্ধ এবং হেটেরোজাইগাস বা সংকর। হেটারোজাইগাস বা সংকর। দেখো একজোড়া সমসংস্থ ক্রোমোজোমে, একজোড়া সমসংস্থ ক্রোমোজোম একই লোকাসে অবস্থিত জিনদ্বয়, আমরা জেনেছি যে একই লোকাসে যে জিন থাকবে তারা এক। জিনদ্বয় যদি সমবৈশিষ্ট্যবাহী হয় তবে ওই চরিত্রটিকে বা ওই চরিত্রের জন্য দায়ী জীবটিকে বলা হবে হোমোজাইগাস বা বিশুদ্ধ। এর অর্থ কি? দেখো, এর অর্থ সম্পর্কে বলার আগে একটা কথা বলে নিই যে মেন্ডেল যে ক্রস করেছিলেন, সেই ক্রস নিয়ে ধরো উদাহরণস্বরূপ তিনি ওই মটর গাছের উচ্চতা চরিত্র লম্বা বেটে, তিনি এই যেটি লম্বা সেটিকে ধরো ক্যাপিটাল টি, এবং কেন এটা পরে বলছি, এবং বেটে স্মল টি এমনি করে সংকেত করেছিলেন। তাহলে আমরা বললাম যদি সমবৈশিষ্ট্যবাহী হয় অর্থাৎ এটাতেও লম্বা এবং এটাতেও লম্বা, বা এটাতেও বেটে এটাতেও বেটে, তবে এই চরিত্রটিকে আর ওই চরিত্রের জন্য দায়ী জীবটিকে আমরা বলবো হোমোজাইগাস। অর্থাৎ দুটোতেই যদি টল থাকে, তার এক্সপ্রেশন টল, সে হলো হোমোজাইগাস টল, এবং জীবটিকে বলা হবে বিশুদ্ধ। ওই চরিত্রের জন্য একটি জীব কখনোই সমস্ত চরিত্রের জন্য বিশুদ্ধ, সমস্ত চরিত্রের জন্য সংকর হতে পারে না। তাহলে হেটেরোজাইগাস কি না, এই একই একজোড়া সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত জিনদ্বয় যদি বিপরীত বৈশিষ্ট্যবাহী হয় তবে ওই চরিত্রটিকে বা ওই চরিত্রের জন্য দায়ী জীবটিকে আমরা বলবো সংকর বা হেটেরোজাইগাস। অর্থাৎ একটিতে আছে লম্বা জিন আর একটিতে আছে বেটে জিন, তখন আমরা তাকে বলবো হেটেরোজাইগাস বা সংকর। এবার এসো ফিনোটাইপ ও জিনোটাইপ। ফিনোটাইপ কি? জীবের বাহ্য প্রকাশিত চরিত্রকে বলে ফিনোটাইপ, অর্থাৎ আমি বাইরে থেকে কি দেখছি একে বলে ফিনোটাইপ। যেমন আমি বাইরে থেকে দেখছি লম্বা, বাইরে থেকে দেখছি বেটে, রং দেখছি কালো সাদা, এগুলো হলো ফিনোটাইপ। তাহলে এই কথাগুলো লম্বা সাদা কালো ইত্যাদি এগুলো ফিনোটাইপ। কিন্তু জীবের কোন চরিত্রে জিনগত বৈশিষ্ট্যকে বলে জিনোটাইপ। জিনগত বৈশিষ্ট্যকে বলে জিনোটাইপ। যেমন আমরা এই যে লম্বা বলছি, যে টল, লম্বাটা ফিনোটাইপ, কিন্তু সে কি টল?
হোমোজাইগাস না হেটারোজাইগাস, মানে হোমোজাইগাস না হেটারোজাইগাস। যদি ধরো এই সমসমস্ত ক্রোমোজোমের এই যে লোটাসের যে জিনটা আছে সেটা লম্বা জিন, এখানে যে জিনটা আছে সেখানেও লম্বা জিন, তখন আমরা তাকে একটু আগে শিখে এলাম, তাকে আমরা হোমোজাইগাস বলেছি। তাহলে যদি একটিতে লম্বা একটিতে যদি বেটে জিন থাকে তখন আমরা তাকে বলেছি হেটারোজাইগাস। তাহলে লম্বা বেটে এই কথাগুলো ফিনোটাইপ, হোমোজাইগাস হেটারোজাইগাস এই কথাগুলি হলো জিনোটাইপ। এইবার নেক্সট এসো প্রকট ও প্রচ্ছন্ন, ডমিন্যান্ট এবং রিসেসিভ। প্রকট ডমিন্যান্ট এবং প্রচ্ছন্ন রিসেসিভ। প্রকট কি না, একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে যে অবস্থিত জিনদ্বয় আমরা দেখেছি যে সম বা বিপরীত বৈশিষ্ট্যবাহী হয়। তাহলে যে বৈশিষ্ট্যটি হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই ফিনোটাইপে প্রকাশিত হবে তাকে আমরা বলবো প্রকট, এবং যে বৈশিষ্ট্যটি হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত না হয়ে আপাতসুপ্ত থাকে এবং কেবলমাত্র হোমোজাইগাস অবস্থা প্রকাশিত হয় তাকে আমরা বলবো প্রচ্ছন্ন। যেমন ধরো এখানে এই যে মটর গাছের যে উচ্চতা, এই উচ্চতা চরিত্রে লম্বাটা হলো প্রকট এবং বেটেটা হলো প্রচ্ছন্ন। তাহলে এটা হেটারোজাইগাস অবস্থা। তাহলে এই হেটারোজাইগাস অবস্থায় লম্বাটা প্রকাশ হবে কেন? দেখো আমরা একটু আগে বলেছি পরিব্যক্ত জিন, তাহলে আদি জিন, যে জিনটি আদি বা স্বাভাবিক জিন সেটা সাধারণত প্রকট হয় এবং পরিব্যক্তির ফলে যেটি তৈরি হয় সাধারণত প্রচ্ছন্ন হয়। তাহলে আমি বলতে চাইছি যদি দুটোতেই লম্বা থাকে, লম্বা জিন থাকে, তাহলে সে তো লম্বা হবেই। কিন্তু একটিতে লম্বা একটিতে বেটে থাকলে কি হবে, ফিনোটাইপে কি হবে? সে লম্বা হবে না দুজন একটা মধ্যবর্তী হবে না কি? এটাই অ্যাকচুয়ালি মেন্ডেলের পরীক্ষার ফলাফল থেকে পাওয়া। তাহলে এই যে দুটো বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্য তার একটি ফিনোটাইপে প্রকাশিত হবে এবং একটি ফিনোটাইপে প্রকাশিত না হয়ে আপাতসুপ্ত থাকবে। যেটি প্রকাশিত হবে সেটি হবে প্রকট, যেটি অপ্রকাশিত থাকবে যা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায়, অর্থাৎ একে যদি প্রকাশিত হতে হয় তাহলে দুটোতেই স্মল টি জিন অর্থাৎ ডোয়াপে জিন থাকতে হবে, তাকে আমরা বলবো প্রচ্ছন্ন। কোনটি প্রকট এবং কোনটি প্রচ্ছন্ন এটি পরীক্ষিত সত্য, আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। যখন আমরা পরীক্ষাগুলো করব তখন যেটি প্রকট তার যে ইংলিশ, যেমন ধরো টল তার লম্বা, এই যে টল এটার ক্যাপিটাল টি দিয়ে, এবং প্রচ্ছন্নটিকে তার স্মল টি দিয়ে সংকেত করা হয়। এটাকে তুমি ডোয়া এটা স্মল ডি দিয়ে করতে পারো, তবে সাধারণভাবে এইভাবে করা হয়। তাহলে মোটামুটি আমরা কিছু কারণ জানলাম। এবারে দুই একটা জিনিস নিয়ে বলে তারপর ধরো সংকরায়ন, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কি না, যখন সাধারণত একই প্রজাতিভুক্ত দুটি জীবের যাদের বিপরীত বৈশিষ্ট্য বর্তমান তাদের মধ্যে মিলন ঘটানো হয় তাকে বলা সংকরায়ন। এর ফলে যে জীবটি উৎপন্ন হয় তাকে বলা সংকর। যেমন ধরো এই যে লম্বা মটর উদ্ভিদ এবং বেটে মটর উদ্ভিদ, তাহলে বিপরীত বৈশিষ্ট্য, এরকম দুটো উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে আমরা লম্বা মটর উদ্ভিদ পেলাম যেখানে লম্বার জিন এবং বেটের জিন উপস্থিত। তাহলে এই যে মিলন ঘটানো হলো বিপরীত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে তাকে আমরা বলবো সংকরায়ন, এবং যে জীবটি তৈরি হবে তাকে আমরা বলবো সংকর। এবার এক সংকর জনক, মনো হাইব্রিড কস, এক সংকর জনক। দেখো যখন
একটি চরিত্র নিয়ে তার বিপরীত বৈশিষ্ট্য এরকম দুটি জীবের মধ্যে মিলন ঘটানো হয় তাকে আমরা বলবো এক সংকর জনন। যেমন আমরা এই যে মটর গাছ নিলাম, এই মটর গাছের একটা হলো উচ্চতা চরিত্র একটি, তার দুটি বিপরীত বৈশিষ্ট্য লম্বা ও বেটে, তাহলে একটি লম্বা উদ্ভিদ নিলাম, একটি বেটে উদ্ভিদ নিলাম, এদের মধ্যে এই লম্বা এবং বেটে উভয়ই বিশুদ্ধ হতে হবে। তাহলে সংকরায়ন যেখান থেকে শুরু করা হয় সাধারণত বিশুদ্ধ দিয়ে শুরু করা হয়। তাহলে যখন এরকম একটি চরিত্রের পরিপ্রেক্ষিতে করা হবে তখন আমরা তাকে বলবো এক সংকর জনন, দ্বিসংকর জনন। এরকম যখন দুটো চরিত্র নিয়ে করা হবে এবং তাদের বিপরীত বৈশিষ্ট্য, তাহলে প্রত্যেকটি চরিত্রের দুটো করে বিপরীত বৈশিষ্ট্য, তাহলে তার নাম হবে দ্বিসংকর জনন। এবারে এসো প্রথম জনিত্রী বংশ। জনিত্রী বংশ ইংরেজিতে বলে প্যারেন্টাল জেনারেশন, যেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে সংকেত করি। তাহলে সংকরায়ন পরীক্ষা যেখান থেকে শুরু করা হয় সেটা হলো জনিত্রী বংশ। জনিত্রী বংশের জীবেদের বিশুদ্ধ নেওয়া হয় এবং একে আমরা পি দিয়ে সংকেত করি। এগুলো যখন আমরা ক্রসগুলো করব তখন পরিষ্কার হবে। আমরা এই যে এতগুলোর আমরা সংজ্ঞা ইত্যাদি বললাম, এগুলো যদি সঠিকভাবে অনুধাবন করতে পারো তাহলে তোমাদের ক্রস ইত্যাদি খুব ইজি হবে। এবার এসো জনিত্রী বংশ হলো প্রথম অপত্য বংশ। প্রথম অপত্য বংশ বা জনু, অপত্য বংশ বা জনু, একে আমরা বলি ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এটা আমরা F1 দিয়ে সংকেত করি। তাহলে জনিত্রী বংশে জীবেদের মিলন ঘটিয়ে যে জনু তৈরি হয় বা অপত্য বংশ তৈরি হয় বা যে জীবেদের আমরা তৈরি করি তাদের বলা হয় F1 বা প্রথম অপত্য বংশ। দ্বিতীয় অপত্য বংশ বা দ্বিতীয় জনু, একে আমরা বলি F2 সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। অর্থাৎ যে প্রথম অপত্য বংশে জীবেদের মধ্যে মিলনের ফলে যে অপত্য বংশ বা জনু তৈরি হলো তাকে আমরা বলবো দ্বিতীয় অপত্য বংশ বা F2। এইবার আমরা মেন্ডেলের পরীক্ষায় প্রবেশ করব। প্রথমে আমরা বলবো যে মেন্ডেলের কাজ, মেন্ডেল কি করেছিলেন তার পরীক্ষার জন্য। তাহলে মেন্ডেলের যে কাজ, সেই মেন্ডেলের কাজগুলো মানে মেন্ডেল কি করেছিলেন। নাম্বার 1, জনিত্রী উদ্ভিদ নির্বাচন। জনিত্রী উদ্ভিদ নির্বাচন। দেখো মেন্ডেল শুধু মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তাহলে সেই মটর গাছের যে পরীক্ষা নিরীক্ষা করা, তাহলে জনিত্রী উদ্ভিদ তার মানে সুইট পি, পাইসাম সাটিভাম, এই মটর গাছ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এটাকে নির্বাচন করলেন, তাহলে জনিত্রী নির্বাচন। 2, পিওর লাইন ভ্যারাইটি অর্থাৎ বিশুদ্ধতা। পিওর লাইন ভ্যারাইটি নির্বাচন অর্থাৎ বিশুদ্ধতা। তাহলে এই যে জনিত্রী উদ্ভিদ নির্বাচন করলেন, সেই জনিত্রী উদ্ভিদকে তিনি বিশুদ্ধ কিনা সেটা আগে দেখেছিলেন। মেন্ডেল প্রকৃতপক্ষে 7টি চরিত্র নিয়ে তাদের বিপরীত বৈশিষ্ট্য নিয়ে করেছিলেন, সেগুলো সুস্পষ্ট, প্রকট এবং প্রচ্ছন্ন ছিল। এবার প্রথমে উদাহরণস্বরূপ আমরা নিলাম উচ্চতা বা কাণ্ডের দৈর্ঘ্য। তাহলে তার দুটো বিপরীত বৈশিষ্ট্য লম্বা বেটে তোমরা জেনে এলে, তাহলে তিনি লম্বা উদ্ভিদটা নিলেন। তোমরা এও জেনে এলে যে লম্বা উদ্ভিদটা এই দুটোতেই লম্বা জিন থাকতে পারে বা এই থাকতে পারে। তাহলে তিনি চেয়েছিলেন এই বিশুদ্ধ লম্বা, সেজন্য তিনি কি করেছিলেন, তিনি বিশুদ্ধ লম্বা উদ্ভিদ নিলেন, নিয়ে তার মধ্যে স্বপরাগযোগ ঘটতে দিলেন। এর ফলে যে বীজ হলো সেগুলো সংগ্রহ করে তাদেরকে চাষ করলেন। তিনি দেখলেন লম্বা উদ্ভিদ জন্ম হয়েছে। এমনি করে বেশ কয়েক জন্ম ধরে তিনি এই কাজ করে যে দেখলেন যে লম্বা উদ্ভিদ শুধুমাত্র লম্বা উদ্ভিদেরই জন্ম দিচ্ছে। তিনি নিশ্চিত হলেন যে এই গাছটি বিশুদ্ধ। একইভাবে তিনি বেটে উদ্ভিদকেও করেছিলেন এবং তিনি বললেন বিশুদ্ধ।
এরপরে নাম্বার 3 হচ্ছে পিওর লাইন হলো নাম্বার 3 হচ্ছে ইতর নিষেক বা শঙ্কর আয়ন। ইতর নিষেক তিনি দুটি উদ্ভিদ দিলেন, একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ বেটে। এরপর তিনি প্রথমে যেটা করেছিলেন, এই বেটে উদ্ভিদটাকে যে ফুলগুলো কুড়ি অবস্থায় আস্তে আস্তে করে পাপড়িগুলোকে খুলে তার পুংকেশর চক্রকে কেটে বার করে দিয়েছিলেন, ফলে সমস্ত ফুলগুলি স্ত্রী ফুলে পরিণত হয়েছিল। এরপর তিনি ওই লম্বা উদ্ভিদের পুংকেশর চক্র থেকে পরিণত হওয়ার পর পরাগরেণুকে বাঁশের সাহায্যে সংগ্রহ করে ওই তোমার বেটে উদ্ভিদের গর্ভমুণ্ডের উপর স্প্রে করে দিয়েছিলেন। তার আগে তিনি নেট দিয়ে ঢেকে দিয়েছিলেন যাতে কোনো রকম কন্টামিনেশন ইত্যাদি না হতে পারে। এবার স্প্রে করে দেওয়ার ফলে তার মানে পরাগরেণু গর্ভমুণ্ডে গেল এই একটা উদ্ভিদ থেকে আর একটা উদ্ভিদে ইতর নিষেক। এরপর তিনি তাকে নেট দিয়ে ঢেকে দিয়েছিলেন। এই যে সার্জিক্যালি অর্থাৎ তিনি কৃত্রিমভাবে এগুলোকে কেটে স্ত্রী ফুলে পরিণত করলেন, একে বলে ইমাস্কুলেশন। এর ফলে তৈরি হলো ইতর নিষেক। ইতর নিষেকের পর তিনি বীজ সংগ্রহ, তিনি কি করলেন যে সেগুলো নেট দিয়ে ঢেকে দেওয়ার পর তার ফল বীজ হলো, সেই বীজগুলোকে তিনি সংগ্রহ করলেন। বীজগুলোকে সংগ্রহ করার পর তিনি চাষ করলেন, করে তিনি পেলেন প্রথম অপত্য বংশ। এবার একইভাবে তাদের মধ্যে সহপরাগযোগ ঘটিয়ে তিনি পেলেন দ্বিতীয় অপত্য বংশ। এই হলো মেন্ডেল কিভাবে যে কাজগুলো করেছিলেন সেগুলি সংক্ষেপে এটি। তাহলে মেন্ডেল এই যে মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তাহলে তিনি সাফল্য পেয়েছিলেন, কিন্তু সেই সময়কার বিজ্ঞানীরা সাফল্য পাননি। তাহলে মেন্ডেলের সাফল্যের কারণগুলো কি? তার অন্যতম যে কারণ তার মটর গাছ নির্বাচন। মটর গাছটা ওই শঙ্করায়নের পক্ষে আদর্শ ছিল। মটর গাছের যে ফুলগুলো উভয় লিঙ্গ, তাতে স্বপরাগযোগ স্বাভাবিকভাবে হয়, কিন্তু ইতর পরাগযোগ সহজে ঘটানো যায়, যেটা মেন্ডেল ওই ইমাস্কুলেশন করে করেছিলেন। দেখো, মটর গাছে অনেক চরিত্রের সমাবেশ এবং সেই চরিত্রগুলো সুস্পষ্ট বিপরীত বৈশিষ্ট্যযুক্ত ছিল এবং তারা সুস্পষ্ট প্রকট ও প্রচ্ছন্ন ছিল এবং তার ফলে প্রকট সবসময় প্রচ্ছন্নর উপর প্রকাশিত হতে পেরেছিল। মেন্ডেল যখন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তখন প্রতিবার হয় একটি না হলে দুটি চরিত্র নিয়ে পরীক্ষা করেছিলেন, বাকিগুলোকে তিনি দেখেও দেখেননি। সেই সময়কার বিজ্ঞানীরা ওই ভুলটাই করেছিলেন, সব একসাথে করেছিলেন। তাহলে মেন্ডেলের এর ফলে যে রেজাল্ট এসেছিল, তিনি সেগুলোকে ম্যাথমেটিক্যালি অর্থাৎ স্ট্যাটিস্টিক্স অঙ্ক দিয়ে হিসেব নিকেশ করেছিলেন এবং তিনি জিনকে জানতেন না, যেহেতু এর যে দায়ী এটি এই নিয়ন্ত্রণ করে, ওটাই তিনি সিম্পলভাবে বলেছিলেন ফ্যাক্টর। উপরন্তু মেন্ডেল সাধারণভাবে শঙ্করায়নের যে শঙ্কর জীব তৈরি হয় সাধারণত স্টেরাইল হয় অর্থাৎ বন্ধা হয়, কিন্তু মেন্ডেলের শঙ্করায়নের ফলে যে ওই শঙ্কর উদ্ভিদগুলো তৈরি হয়েছিল তারা উর্বর ছিল, ফলে তিনি ওই F1, F2 এমনকি F3 অর্থাৎ তৃতীয় অপত্য জনু পর্যন্ত তিনি পরীক্ষা নিরীক্ষা করতে পেরেছিলেন। এবার দেখো, এবার আমরা মেন্ডেলের পরীক্ষায় আসব। তার আগে যে মেন্ডেল যে 7টি চরিত্র এবং অর্থাৎ 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যেগুলো পরীক্ষা করেছিলেন সেগুলো কি কি? প্রথমে যেটা প্রকট সেটা প্রথমে বলবো, তারপরে প্রচ্ছন্ন বলবো। যেমন কাণ্ডের দৈর্ঘ্য, প্রকট লম্বা, বেটে হলো প্রচ্ছন্ন, এই লম্বাটা টি এবং তেমনি বীজের প্রকার হচ্ছে গোল, রাউন্ড এবং কুঞ্চিত। তেমনি বীজপত্রের রং হলুদ, প্রকট এবং সবুজ প্রচ্ছন্ন। শুটির আকার মসৃণ
মানে রাউন্ড এবং রিঙ্কেল বা কুঞ্চিত বা খাঁজযুক্ত। কাঁচা সুতির রং সবুজ এবং হলুদ। একইভাবে এখানে গ্রিন ফুলের অবস্থান কাক্ষিক, মানে কাক্ষিক মুকুল যেখানে থাকে কাক্ষিক এবং শীর্ষস্থ, এবং ফুলের বর্ণ হচ্ছে বাদামি এবং সাদা। তাহলে এগুলো তিনি সবগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, প্রতি ক্ষেত্রেই তিনি ফলাফল 1 পেয়েছিলেন। এবার আমরা একটিকে নিয়ে আলোচনা করব। এখানে কাণ্ডের দৈর্ঘ্য এটাকে নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, মেন্ডেলের পরীক্ষার পর যে সমস্ত তিনি সিদ্ধান্ত এসেছিলেন সেগুলো সূত্র হিসাবে পরিচিত। বংশগতির একক হলো জিন, কিন্তু মেন্ডেল ওকে ফ্যাক্টর হিসেবে আখ্যা দিয়েছিলেন। সেই হিসেবে আমরা যখন সূত্রগুলো বলবো তখন ওই ফ্যাক্টর কথাটা আসবে। এবার এক সংকর জনন, তাহলে মেন্ডেল প্রথমে একটি চরিত্র নিয়ে করেছিলেন, সেটা এক সংকর জনন। তারপর 2টি চরিত্র নিয়ে করেছিলেন, দ্বিসংকর জনন। তাহলে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। একটি চরিত্রের পরিপ্রেক্ষিতে যদি সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে এক সংকর জনন। তাহলে এই এক সংকর জননে যে মেন্ডেল যে নির্বাচিত উদ্ভিদ ছিল মিষ্টি মটর গাছ, মানে মটর গাছ, পাইসাম সাটিভাম। দেখো, এবার নির্বাচিত চরিত্র, তাহলে আমরা একটা চরিত্র নেব, ধরো কাণ্ডের দৈর্ঘ্য। এবার এর বিপরীত বৈশিষ্ট্য মানে দুটো উদ্ভিদ এগুলো আমরা পাবো। এগুলো লম্বা, যেটি প্রকট এবং ক্যাপিটাল টি দ্বারা, ও বেটে প্রচ্ছন্ন, যেটা স্মল টি দ্বারা সংকেত করা হয়। তাহলে এটা তো খুব সিম্পল। তিনি মিষ্টি মটর গাছ নিলেন, তিনি একটি চরিত্র নির্বাচন করলেন, কাণ্ডের দৈর্ঘ্য। এবার সেই কাণ্ডের দৈর্ঘ্যের যে দুটো বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ দুটো উদ্ভিদ নিলেন যাদের এই দুটো বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, সেই বিপরীত বৈশিষ্ট্যগুলি হলো এই লম্বা ও বেটে। লম্বাটি প্রকট এবং বেটেটি প্রচ্ছন্ন। কি এরপর তিনি বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে নিয়ে যে পরীক্ষা করেছিলেন, সেটা কেমন করে বিশুদ্ধ করেছিলেন আমরা আগেই আলোচনা করে এলাম। তাহলে এবার আমরা এই পরীক্ষায় গেলে তিনি কি করলেন, বিশুদ্ধ লম্বা মটর উদ্ভিদের জিনোটাইপ, তিনি একটি লম্বা বিশুদ্ধ লম্বা উদ্ভিদ নিলেন। তাহলে জিনোটাইপ, এই দেখো এখানে যে দুটো ক্যাপিটাল টি লিখলাম তার মানে কি, অর্থাৎ তার কোষে যে ক্রোমোজোম আছে, সেই একজোড়া ক্রোমোজোমের যে অ্যালিলিক জিন, সেখানে অ্যালিলিক জিনে একটিতে ক্যাপিটাল টি আছে আর একটিতে ক্যাপিটাল টি আছে, সেই জন্য এইভাবে লেখা হয়। তেমনি বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ হলো স্মল টি। ওকে, তাহলে এরপর তিনি এই লম্বা এবং মটর গাছ নিয়ে তাদের মধ্যে তিনি ক্রস করিয়েছিলেন। তাহলে এটা ধরো আমরা মেলের সিম্বল দিলাম, এটা ফিমেলের সিম্বল দিলাম। তাহলে এখান থেকে শুরু হলো বিশুদ্ধ দিয়ে, এটা তাহলে আমাদের জনিত্রী বংশ পি। তাহলে এটাকে আমরা পি দিয়ে চিহ্নিত করলাম। দেখো, এই যে লম্বা মটর উদ্ভিদের এই যে দুটো ক্যাপিটাল টি দিয়ে করেছে, তাহলে এক জোড়া ক্রোমোজোমে ওই জিনগুলো আছে, একটা ক্যাপিটাল টি একটা ক্যাপিটাল টি। তাহলে এই উদ্ভিদটি যে গ্যামেটগুলো উৎপন্ন করবে, সেই প্রতিটি গ্যামেটে ওই ক্যাপিটাল টি জিনটা থাকবে। তাহলে যেহেতু সমস্ত গ্যামেট এর পরিপ্রেক্ষিতে এক, সেজন্য তুমি এখানে দুটো লিখতে পারো। গ্যামেট তো আর একটা দুটো হয় না, এটা হলো টাইপ।
পোকা, সেই জন্য যখন দেখবে সব একই রকম হবে তখন একটা লিখলেই হবে, মনে রাখতে হবে যেটা একটা গ্যামেট নয়, এটা হলো টাইপ। তাহলে এখান থেকেও আমরা একই রকম ভাবে একটা লিখবো, তাহলে মিওসিস, মিওসিস ও সেগ্রিগেশন, পৃথকীকরণ, তাহলে এটা হবে গ্যামেট। তাহলে এরপরে তিনি কি করেছিলেন, যে এখান থেকে পরাগরেণু যে গর্ভমুণ্ডে দিয়েছিলেন ইতর পরাঙ্গে, তাহলে ইতর নিষেক। তাহলে এই ইতর নিষেক হলে তাহলে কি হবে, এই ক্যাপিটাল টি এই স্মল টি কাছাকাছি একসাথে আসবে আর লিখলে, তার মানে এরকম হবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এর ফলে যে ফল, তাতে যে বীজ সেগুলো উৎপন্ন হলো, তাহলে সেগুলো তিনি সংগ্রহ করে ছড়ালেন। তিনি দেখলেন সমস্ত উদ্ভিদ লম্বা হয়েছে, কারণ তিনি এর নাম দিলেন F1, প্রথম অপত্য বংশ। তিনি অবাক হলেন যে আমি লম্বা আর বেটে উদ্ভিদের মধ্যে মিলন ঘটালাম, শুধু তাই নয় যে বেটে উদ্ভিদে আমি ওই বীজ তৈরি করলাম, অথচ যে সমস্ত উদ্ভিদ লম্বা হলো, তাহলে বেটে চরিত্রটা কই? এই জন্য তিনি এরপরে আবার এই উদ্ভিদের ফুলগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটতে দিলেন। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে F1 এর জনুর উদ্ভিদের ফুল। এই ক্যাপিটাল টি স্মল টি, এটা মেলের সিম্বল, এটা ফিমেলের সিম্বল। তাহলে দেখো এই যে ক্যাপিটাল টি স্মল টি এখানে লিখেছি মেল ফিমেল, এটা কিন্তু দুটি উদ্ভিদ দুটি ফুল নয়, এখানে স্বপরাগযোগ হবে, কারণ সমস্ত উদ্ভিদ এক, সেই জন্য তার কার সঙ্গে কার তিনি ক্রস করাবেন, সেই জন্য একই ফুলের, এটা হলো পুংকেশর চক্র, একই ফুলের গর্ভকেশর চক্র। তাহলে এরা দু রকমের গ্যামেট তৈরি করবে, ক্যাপিটাল টি এবং স্মল টি টাইপ। তাহলে এখানেও দু রকমের গ্যামেট হবে, ক্যাপিটাল টি এবং স্মল টি। তাহলে এখানে লিখবো গ্যামেট। এবার এই যে কোনো এক রকমের পুং গ্যামেট যে কোনো এক রকমের স্ত্রী গ্যামেটকে নিষিদ্ধ করতে পারে। তাহলে মনে করো ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করলো, তাহলে তৈরি আসবে ক্যাপিটাল টি। আবার আর একটি ক্যাপিটাল এখান থেকে টানছি, তার মানে এইটি আর একটি, সেটা হতে পারে না। আরেকটি ক্যাপিটাল টি মনে করো স্মল টি কে ফার্টিলাইজ করলো, তাহলে হবে ক্যাপিটাল টি স্মল টি। এবার স্মল টি মেল গ্যামেট যদি একে ফার্টিলাইজ করে, তাহলে এই যদি স্মল টি যদি একে ফার্টিলাইজ করে, তাহলে হবে এই। এরপরে তিনি বীজ নিলেন, বীজ নিয়ে যে উদ্ভিদগুলি পেলেন, সেই উদ্ভিদগুলোকে তিনি দেখলেন যে 3 ভাগ লম্বা হয়েছে এবং 1 ভাগ বেঁটে হয়েছে। অর্থাৎ এই যে 3 ভাগ লম্বা 1 ভাগ বেঁটে, এটাকে আমরা ফিনোটাইপের অনুপাত বলেছি। ফিনোটাইপের অনুপাত, এইটা লম্বা ইস্টু বেঁটে সমান 3:1। কিন্তু জিনোটাইপে দেখো এই যে 25%, মানে প্রতি 4টির মধ্যে একটি 25% দুটোতেই ক্যাপিটাল টি আছে, তার মানে এটা বিশুদ্ধ লম্বা। এবং 50% ক্যাপিটাল টি স্মল টি আছে, তার মানে এটা সংকর লম্বা। এবং 25% দুটি স্মল টি আছে, তার মানে এটাই বিশুদ্ধ বেটে। তাহলে এখানে জিনোটাইপের অনুপাত হবে বিশুদ্ধ লম্বা ইস্টু সংকর লম্বা ইস্টু বিশুদ্ধ বেটে 1:2:1। এইবার দেখো এটাকে আমরা পানের স্কয়ার চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করতে পারি। চেকার বোর্ডের সাহায্যে যদি প্রকাশ করতে হয়, এটা পানেট বলে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন বলে পানেট স্কয়ার বলে। তাহলে দেখো এই যে F1 এ পরে যে গ্যামেটগুলো হলো, সেই গ্যামেটের ঘর এখানে, এই যে ক্যাপিটাল টি স্মল টি, এটাকে এরকম করে টানবে, এইদিকে মেলের সিম্বল এদিকে ফিমেলের সিম্বল দেবে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টি, এবার কোনাকুনি গুণ করে দিলে ক্যাপিটাল টি স্মল টি F2। তারপর ফিনোটাইপের অনুপাত, তাহলে ফিনোটাইপের অনুপাত কি পাবো, যে ফিনোটাইপের অনুপাত লম্বা ইস্টু বেঁটে সমান 3:1
তেমনি জিনোটাইপের অনুপাত বিশুদ্ধ লম্বা বা হোমোজাইগাস লম্বা, বিশুদ্ধ লম্বা ইজ টু সংকর লম্বা ইজ টু বিশুদ্ধ বেটে 1:2:1। এই হলো মেন্ডেলের এক সংকর জনক। এর থেকে মেন্ডেল প্রথম সূত্র লিপিবদ্ধ করেন। তার প্রথম সূত্রটি হলো পৃথক ভবন সূত্র বা পৃথকীকরণ সূত্র। এই পৃথকীকরণ সূত্রে তিনি বললেন যে সংকর অবস্থায় অ্যালিলস্থ বিপরীত বৈশিষ্ট্যবাহী জিনদ্বয় কখনোই সংমিশ্রণ হয় না, মিশে যায় না। গ্যামেট সৃষ্টির সময় এরা একে অপরের থেকে পৃথকীকৃত হয় এবং ভিন্ন ভিন্ন গ্যামেটে পরিবেশিত হয়। এখানে তাকে সংকর অবস্থায় অ্যালিলস্থ বিপরীত বৈশিষ্ট্যবাহী জিনদ্বয়, এখানে ব্র্যাকেটে ফ্যাক্টর বা ফ্যাক্টাল লিখে ব্র্যাকেটে জিন লিখতে হবে, কেননা মেন্ডেল ফ্যাক্টর কথাটা ইউজ করেছিলেন। দেখো এই যে লম্বা এবং বেটের মধ্যে মিলন ঘটিয়ে লম্বা উদ্ভিদ হলো, তাহলে দেখা গেল যে সমস্ত উদ্ভিদ লম্বা হয়েছে। তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হলো যে বেটে বৈশিষ্ট্য লম্ব বৈশিষ্ট্যের সঙ্গে মিশে গেছে। সেটাই উনি বললেন যে সংকর অবস্থায় সংকর বিপরীত বৈশিষ্ট্যবাহী জিনদ্বয়ের বা ফ্যাক্টরের মধ্যে কখনোই সংমিশ্রণ ঘটে না। গ্যামেট সৃষ্টির কালে এরা যখন গ্যামেট তৈরি করে সম্পূর্ণরূপে পৃথকীকৃত হয়, একে অপরের থেকে পৃথকীকৃত হয় এবং ভিন্ন ভিন্ন গ্যামেটে পরিবেশিত হয়। এবং সেই জন্যই তিনি একটুতে আবার যদি মিশ্রণ ঘটত তাহলে দ্বিতীয় অপত্য বা তারপরে কখনোই আর বেটে বৈশিষ্ট্যটি ফিরে আসতো না, তাহলে বংশানুক্রমে শুধুমাত্র লম্বা উদ্ভিদেরই জন্ম দিয়ে যেত। এই হলো আমাদের মনোহাইব্রিড ক্রস। এবার তোমাকে বলতে পারে যে তুমি প্রথম সূত্রের ব্যাখ্যা দাও, তাহলে প্রথম সূত্রের ব্যাখ্যা দেওয়া বললে তুমি ওই কথাগুলি বলবে যে তিনি লম্বা এবং ওই ক্রসটি করে বললে লম্বা এবং বেটে উদ্ভিদের মধ্যে মিলন ঘটালেন, প্রথম অপত্য বংশে সমস্ত উদ্ভিদ লম্বা হলো। আপাত দৃষ্টিতে দেখে মনে হলো যে বেটে বৈশিষ্ট্য অর্থাৎ প্রচ্ছন্নটি প্রকট বা লম্বা বৈশিষ্ট্যের সঙ্গে মিশে গেছে, কিন্তু এটি সত্য নয়। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো তাহলে পরপর সমস্ত জনু ধরে লম্বা উদ্ভিদের জন্ম হতো। সুতরাং দ্বিতীয় অপত্য বংশে বেটে বৈশিষ্ট্যের পুনরাবির্ভাব এটাই প্রমাণ করে যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যবাহী জিনদ্বয় মিশে যায় না। এবার তোমাকে বলতে পারে যে তিনি সমস্ত F1-এ সমস্ত উদ্ভিদ লম্বা পেয়েছিলেন কেন? দেখো এটা খুব সিম্পল। তাহলে এই যে ক্যাপিটাল টি স্মল টি তিনি F1-এ পেলেন, এইটি ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমরা জানি যে হেটেরোজাইগাস অবস্থা দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকট সেটি কেবলমাত্র ফিনোটাইপে প্রকাশিত হয় এবং প্রচ্ছন্নটি আপাতসুপ্ত থাকে। তাহলে আমরা জানি যে লম্বা এবং বেটের মধ্যে লম্বাটি প্রকট, বেটেটি প্রচ্ছন্ন। আবার এই লম্বা উদ্ভিদ শুধুমাত্র একরকম গ্যামেট সৃষ্টি করেছে, ক্যাপিটাল টি টাইপ। আবার বেটে শুধুমাত্র একরকম গ্যামেট সৃষ্টি করেছে, সেটা হলো স্মল টি টাইপ। এবং এদের মধ্যে মিলনে তৈরি হয়েছে হাইব্রিড F1 গ্যামেট। তাহলে এই F1-এ যেহেতু ক্যাপিটাল টি এবং স্মল টি একসাথে এসেছে, সুতরাং আমরা বলতে পারি যে টি স্মল টিকে সাবপ্রেস মানে দাবিয়ে রেখেছে, সেই জন্যই সমস্ত উদ্ভিদ লম্বা হয়েছে। এই হলো মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস। এর পরিপ্রেক্ষিতে আমরা প্রাণীদের ক্ষেত্রেও একই রকমভাবে ওই মনোহাইব্রিড ক্রসের এক্সপেরিমেন্ট করেছি। এটা কিন্তু মেন্ডেলের এক্সপেরিমেন্ট নয়। আমরা গিনিপিগের ক্ষেত্রে এবার এই যা করিয়ে দিলাম সেই অনুযায়ী তোমরা নিজেরা করতে পারবে। ধরো গিনিপিগের যে গাত্রবর্ণ, গিনিপিগের লোমের রং কালো এবং সাদা। কালো হলো প্রকট, যেটা আমরা ক্যাপিটাল বি দিয়ে, আর সাদা হলো প্রচ্ছন্ন, এটা স্মল বি দিয়ে সংকেত করা হবে।
এবার এই অনুযায়ী নির্বাচিত প্রাণী, গিনিপিগ, বর্ণ, চরিত্র, এটা বর্ণ, বিপরীত বৈশিষ্ট্য, কালো, সাদা, প্রকট কালো, এমনি করে 3:1 পর্যন্ত করবে। তাহলে এই পর্যন্ত আমরা মনোহাইব্রিড ক্রস পর্যন্ত আলোচনা করলাম। এর পরের দিন আমরা ডাইহাইব্রিড ক্রস থেকে শুরু করব। এবার এটাই আমাদের আজকের মতো ফার্স্ট পার্ট শেষ হলো।